আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। উপস্থিত আছেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের সংগঠনের প্রাণ পুরুষের সঙ্গে, যিনি ভারতবর্ষের একতা, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে উৎসর্গ করে কাজ করে চলেছে। তার অন্যতম সহযোগী আমাদের সকলের শ্রদ্ধেয় এই শহরের বহু পরিচিত মানুষ শ্রী মাথুর সরকার, মঞ্চে উপস্থিত প্রাক্তন সাংসদ, আমাদের দলের অতীতের সভাপতি। কারণ দেখুন, রাজনীতিতে প্রাক্তন বলে কিছু হয় না। ডাক্তাররা প্রাক্তন হন না, উকিলরা প্রাক্তন হন না। যত দিন যায় তাদের ফিস বাড়ে, তাদের অভিজ্ঞতা বাড়ে। মাখনদা একদিন সভাপতি ছিলেন, এদিকে অরুণদা আছেন, এদিকে বসে অরুণদা সভাপতি ছিলেন, আরেকজন অরুণদা সভাপতি আছেন। তো সুতরাং আমরা সবাইকে নিয়ে আপনাদের সামনে এসেছি। মঞ্চে তিনজন বিধায়ক আছেন, ওদিক থেকে কৌশিক রায়, শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি, আপনাদের মাঝে জনপ্রিয় সাংসদ, যিনি প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক জীবনের উত্তরণের কারণে, জীবনের গতি আনার কারণে, হসপিটাল থেকে ট্রেন লাইন পর্যন্ত আজকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন যাতে এখানে নতুন কিছু করা যায়। শুধু বিজেপিকে ঘরে পৌঁছে দেওয়া নয়, এই অঞ্চলের মানুষের নিভন্ত চুল্লিতে শুকনো কাঠ পৌঁছে দেওয়ার জন্য যিনি সদা আপনাদের পাশে রয়েছেন, আমাদের ডাক্তার জয়ন্ত রায়, শ্রী বাপি গোস্বামী, এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিক বৃন্দ, নির্বাচক মণ্ডলী। তখন তো নির্বাচন এসেই আছে, তাই নির্বাচক মণ্ডলী বললাম, মা ও বোনেরা। দেখুন, দিলীপ দা আপনাদের সামনে বলেছেন যে এই সরকারটাকে বিসর্জন দিতে হবে। আমাদের আগের সভাপতিও বললেন এই সরকারকে বিসর্জন দিতে হবে, কিন্তু একটু চিন্তা ভাবনা করে বিসর্জন দিতে হবে। কেন আমরা এই সরকারের বিসর্জন দিতে চাইছি এবং কোথা থেকে এই সরকার আমাদের এই জায়গায় এনে পৌঁছে দিয়েছে। আপনারা মনে করুন 2011 সালের কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে দাঁড়িয়ে বললেন, আমি মানুষকে ভয় মুক্ত করে দেব, আমি কিছু করতে পারি বা না পারি, আমি বাইক বাহিনী থেকে মুক্ত করব, থান কাপড় বিতরণ থেকে মুক্ত করব। যিনি মানুষের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন করলেন। মানুষ যাকে ভোট দিয়েছিলেন শুধুমাত্র একটা ইস্যুতে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, 40,000 বন্ধ কারখানার দরজার তালা খুলে দেওয়া যাবে না। মানুষ জানতেন শিক্ষাঙ্গনকে সম্পূর্ণভাবে রাজনৈতিক সংঘর্ষ মুক্ত করে দেওয়া যাবে না। মানুষ জানতেন প্রত্যেকটা ব্লকে একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে না। মানুষ জানতেন রাতারাতি পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে না। কিন্তু তারপরেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে, দিদি থেকে দিদিমা হয়ে যাবে, কিন্তু ক্ষমতার পরিবর্তন হবে না। বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট, আমরা এই স্লোগান শুনে অভ্যস্ত ছিলাম।
কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সিপিএম মানুষের সামনে দাঁড়িয়ে বলেছে যে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদার করতে হবে। আমরা গরিব মানুষের প্রতিনিধি, তাই পশ্চিমবঙ্গে মানুষ গরিব থাকবে, গরিবের প্রতিনিধিত্ব করবে সিপিআইএম, আর মানুষকে গরিব রেখে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। ভারতীয় জনতা পার্টি বলেছে, কিন্তু আজকে যে তৃণমূল কংগ্রেস দিকে দিকে বিজেপি কর্মীদের আক্রমণ করছে, যারা প্রত্যেকটি বিজেপির সভাকে হাইকোর্টের দরজা পর্যন্ত পৌঁছে দিচ্ছে, আজকে আমরা তাদের বিরুদ্ধে আপনাদের কাছে বিচার চাইতে এসেছি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 104 বার হাইকোর্টে গিয়েছেন নিজের সভা করবার জন্য। তৃণমূল কংগ্রেসে যখন যে থাকে, তৃণমূল কংগ্রেসে যখন কেউ রাজনীতি করতে গিয়ে অবস্থান করে, তার একটাই শর্ত তাকে দিয়ে দেওয়া হয়, তোমায় বুথে লিড দিতে হবে। যে কোনো মূল্যে বিরোধী রাজনৈতিক দলের প্রতিবাদকে বাজেয়াপ্ত করতে হবে, তাদের অধিকারগুলোকে কেড়ে নিতে হবে। বিজেপির অফিস থাকলে, বিরোধী রাজনৈতিক অফিস থাকলে তাকে ধ্বংস করে দিতে হবে। একটা রাজনৈতিক দল এভাবে চলতে পারে না। বাংলার মতো একটা রাজ্যে আজকে এই দলটা প্রায় 15 বছর ধরে ক্ষমতায় থেকে গেল, এটা কিন্তু সামগ্রিকভাবে বাঙালির লজ্জা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন, যিনি প্রশাসনিক প্রধান, তিনি আরেকজন সরকারি কর্মচারীর উপরে আক্রমণ করছেন, তার হাত থেকে ফাইল টেনে ছিঁড়ে নিচ্ছেন। একজন মুখ্যমন্ত্রী যিনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে, অশোক স্তম্ভের নিচে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করছেন। ভারতবর্ষের বহু মুখ্যমন্ত্রী এসেছেন, কিন্তু এই ভাষায় কেউ কোনোদিন বিরোধীদের আক্রমণ করেনি। আমরা রবীন্দ্রনাথের বাংলার কথা বলছি, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছি, বঙ্কিমচন্দ্রের কথা বলছি, আমরা নজরুল ইসলামের কথা বলছি, কিন্তু আমাদের যে ভাষা, আমরা যে রাজনৈতিক ভাষা সন্ত্রাস নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে, আমার মনে হয় ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের কোন নেতা এই ভাষায় কোনোদিন কথা বলেনি। তৃণমূল প্রতিনিয়ত বলে চলেছে যে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার আশ্রয় নিয়েছে, ইডি সিবিআই কে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে পিছনের দরজা দিয়ে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিতে চায়। আর আমরা বলছি এসআইআর বন্ধ করে দিন, ইডি সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দিন। বলুন, কোন জিএসটির কোন অফিসারকে কোনো নোটিশ ইস্যু করতে হবে না, কোন ইনকাম ট্যাক্সের রেড হবে না। আগামী মে মাস পর্যন্ত সমস্ত বন্ধ করে দিন, পুরনো ভোটার লিস্টে ভোট চালান। তারপরও তৃণমূল কংগ্রেস হারবে। তৃণমূল কংগ্রেস হারতে চলেছে, পৃথিবীর কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে রাখতে পারবে না। মানুষ মূর্খ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়। মানুষকে ললিপপ খাইয়ে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। যারা বলছেন মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন কারণ প্রত্যেক মহিলা 1200 টাকা 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, এ নিয়ে যারা আলোচনা করছেন, এ নিয়ে যে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির দিকে গ্রাফ অনেকটা উঠে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে বলছেন, তারা পরোক্ষভাবে মহিলাদের অপমান করছেন, তারা পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের সামগ্রিক জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। কে টাকা পাচ্ছেন? এ টাকা কার টাকা? লক্ষ্মীর ভান্ডারের টাকা, রূপশ্রীর টাকা, কন্যাশ্রীর টাকা, সাইকেলের টাকা, মুখ্যমন্ত্রীর খেলা মেলা মোৎসবের টাকা, কিংবা কেন্দ্রীয় সরকারের 80 কোটি মানুষের দেহ যে পাচ্ছেন রেশনের টাকা কোথা থেকে আসছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রধানমন্ত্রী লাইক আবাস করুন, যোজনা, শেয়ার করুন।
আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। অন্তরায় হয়ে দাঁড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কেন্দ্র সরকার, দেশের প্রধানমন্ত্রী এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করবার জন্য, এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরো সফল করবার জন্য, প্রতিযোগিতামূলক করবার জন্য তিনি বারবার প্রচেষ্টা করছেন, বারবার রাজ্যে আসছেন। কেন্দ্র সরকার বলছে আমরা টাকা দিতে চাই, নরেগার কাজ বন্ধ, টাকা নেই। কেন টাকা নেই? বলছেন কেন্দ্র দিচ্ছে না। কেন্দ্র কেন দিচ্ছে না? বলছেন আমরা হিসাব দিচ্ছি না। সরকার বলছে আমরা টাকা নেব, টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না। পশ্চিমবঙ্গের রাজনীতি এভাবেই চলেছে। যারা বলছেন এই পার্টি বিভাজনের রাজনীতি করছে, সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, ঘৃণা ছড়াচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, আজকে ওই 80 কোটি রেশন যে বিনামূল্যে পাচ্ছেন তার মধ্যে মুসলমান নেই। আবাস যোজনার টাকা মুসলমান পায়নি। ভারতবর্ষের বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কারোর রং দেখে, কারোর বর্ণ দেখে, কারোর ধর্ম দেখে কারোর বাড়িতে পৌঁছে যায়নি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 140 কোটি মানুষের জন্য কাজ করে চলেছেন। অবাক বিস্ময়ে সারা পৃথিবীর মানুষ দেখছে যে কোভিড কালের পর পৃথিবীতে যদি কোথাও অর্থনীতিতে একমাত্র সূর্যের কিরণ থেকে থাকে তার নাম ভারতবর্ষ। একটা প্রজেক্টকে বন্ধ না করে দিয়েও যিনি ভারতবর্ষের বৃদ্ধিকে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। আর তার নেতৃত্বে সারা ভারতে যে সরকার চলেছে তার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। মানুষ যাকে বিশ্বাস করে, আসমুদ্র হিমাচলের মানুষ যার উপরে আস্থা রাখে, মানুষ জানে নরেন্দ্র মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পুরো করার গ্যারান্টি, সেই নরেন্দ্র মোদী প্রতিনিধিত্ব করছেন আমাদের এখানের ডাক্তার জয়ন্ত রায়। তার প্রতিনিধি হয়ে আপনাদের সামনে বসে আছেন শঙ্কর ঘোষ, অভিক রায়, আমাদের শিখা চ্যাটার্জিরা। আমরা এসেছি আপনাদের কাছে যে এই সরকারটা আর পশ্চিমবঙ্গে নেই। কারণ আপনি শুনলেন দিলীপদার কাছে গতকাল আমরা আপনাদের সহযোগিতা করতে পারবো না, সেই জন্য সবার অনুমতি দেওয়া যাবে না। কুচবিহারের পুলিশ ব্যস্ত আছে এবং তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে গাঁজা চাষে। ওখানে গাঁজা চাষে ব্যস্ত হয়ে গেছে, বিঘার পর বিঘা জমিতে চলেছে গাঁজা চাষ, পুলিশও তার সঙ্গে রক্ত। আর আপনাদের শিলিগুড়ির পুলিশ, আপনাদের শিলিগুড়ির এই অঞ্চলের পুলিশ ব্যস্ত আছে জমি কবজা করে জমি বিক্রির জন্য। আজকে অঞ্চলের মানুষের পানীয় জল নেই। শিল্প এখানে নিয়ে আসার পরিবর্তে শিল্পপতিরা আজকে তোলার কারণে আজকে তারা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন কোনো বিনিয়োগ নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন শিল্প আর কৃষি হাসি আর খুশি, দুই বোন একদম। বুদ্ধদেব বাবু বলতেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আর আমরা বলছি কৃষকের অংশীদারিত্ব চাই শিল্পে। পশ্চিমবঙ্গে যদি কৃষি অধিগ্রহণ করে শিল্প করতে হয় তাহলে কৃষককে ওই শিল্পে অংশীদারিত্ব দিতে হবে, শেয়ার দিতে হবে, তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। একবার নিজেদের প্রশ্ন করুন, আপনারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, এই অঞ্চলের উদ্বাস্তু মানুষের বাস। নিজের জীবনের সবকিছু ছেড়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাদের পূর্বপুরুষরা এই মাটিতে চলে এসেছিল। আপনারা জীবনে লড়াই করেছেন, সংঘর্ষ করেছেন, শিক্ষিত হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু কপালের ওপর থেকে এখনো উদ্বাস্তুর টিকা মুছে দিতে পারেননি। কোথায় আপনার বাড়ির ছেলে মেয়ে
বেঙ্গালুরুর দিকে তাকান, দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা। 14,60,000-এর বেশি ছেলে মেয়ে কাজ করছে শিক্ষিত সেখানে। সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক কারা সবচেয়ে 1 নম্বর জায়গায় দাঁড়িয়েছে? আপনাদের এই পাশের জেলা কুচবিহার, তারপরে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা। কারণ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এই সরকার করতে পারেনি। বারবার রাজবংশীদের মধ্যে ছুটে গিয়েছেন, বারবার পাহাড়ে গিয়ে তিনি মোমো তৈরি করেছেন, কখনো সেই ছন্দে নেচে গেছেন। রাজবংশী ভাই বোনেদের সামনে দাঁড়িয়ে বলেছেন কোনো চিন্তার কারণ নেই, বিজেপি আপনাদের বিভ্রান্ত করতে চাইছে। আমি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। পরিযায়ী শিল্পপতিরা পরিযায়ী এখান থেকে পুঁজি ভিন্ন রাজ্যে ছড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর পাশে মঞ্চে দাঁড়িয়ে যারা বলছেন ডেস্টিনেশন অফ বেঙ্গল, যারা দাঁড়িয়ে বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আর কোনোদিন আগে তৈরি হয়নি, সেই মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে বিজিবিএস এর মঞ্চে বলছেন তাদের 9 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা টাকাটা ভিন রাজ্যে ছড়িয়ে নিয়ে চলে গেছে। আবার এখন তো বিদেশ থেকে সবকিছু হচ্ছে। আমরা রবীন্দ্রনাথ বলেছিলেন দূরকে আপন করিবার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হইল নিকট হইতে দূরে যাওয়া। আর আমাদের মুখ্যমন্ত্রী তো রবীন্দ্রনাথকেও চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন বিশ্বভারতীর পরিবর্তে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে একদম শান্তিনিকেতনের ওরা বুকের সামনে দাঁড়িয়ে তিনি করে দিয়েছেন। উনি বলছেন কি যে দূরকে নিকট করিবার সবচেয়ে প্রকৃষ্ট ওই উদাহরণ হলো দূর থেকে নিকটে আসা। যার জন্য আমাদের এখানে একজন বড় ক্রিকেটার আছেন যিনি তার একদম ক্যারিয়ারের শুরুতে স্টেপ আউট করে 6 মারতেন, বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে দিতেন। ওনাকে কোথা থেকে ধরে নিয়ে গেছে ইউরোপে, বলছে তুমি বল ছুঁড়ে এখন ক্রিজের মধ্যে ফেলো। সে আবার ওখানে গিয়ে বলল আমি শিল্পপতি, আসলে আমি তো ক্রিকেট খেলতাম, আমার বন্ধু ব্যবসাটা করতো, আমার বন্ধু লোহা বানাতো আর আমি স্টেপ আউট করে 6 মারতাম, সময় পাইনি কারখানায় যাবার, আমি কারখানায় করব। কোথায় কারখানা? মুখ্যমন্ত্রী তো ওখানে নারকল ফাটাতে গেলেন না, প্রদীপ জ্বালাতে গেলেন না। এই ধাপ্পা, এই মিথ্যাচার কতদিন চলবে বাংলার মানুষের সঙ্গে? সিঙ্গুর এবং নন্দীগ্রামের আন্দোলন সারা ভারতবর্ষে একটা ভুল বার্তা পাঠিয়ে দিয়েছিল। একটা সরকারের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের শাসক দলের মন্ত্রী যদি একটা শিল্প তাড়িয়ে সেখান থেকে দাঁড়িয়ে ভিক্টরি সাইন দেখায় আর আবির খেলে, সে রাজ্যে আর যাই হোক কোনো শিল্পায়ন সম্ভব নয়। আজকে এগুলো পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে, উত্তরবঙ্গের মানুষকে বুঝতে হবে। আর আমিও তো সিনিয়র সিটিজেন হয়ে গেছি। আমি তো সেই ছাত্র জীবনের ছাত্র রাজনীতি থেকে শুনছি একটাই স্লোগান, বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ। কে বলেনি? কংগ্রেস বলেছে, আরএসপি বলেছে, ফরওয়ার্ড ব্লক বলেছে, সিপিএম সিপিআই বলেছে, তৃণমূল বলেছে, বিজেপি বলেছে, সমস্ত নেতার মুখে একটাই স্লোগান, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ। কিন্তু উত্তরবঙ্গের চোখের জল মোছাতে কে এগিয়ে এসেছে? এগিয়ে এসেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বিরোধী দল করি বলে কোনোদিন সত্যের অপলাপ করতে পারবো না। মুখ্যমন্ত্রী বলছেন কি যে কেন কষ্ট করে শিলিগুড়ির মানুষ, জলপাইগুড়ির মানুষ, কুচবিহারের মানুষ, রায়গঞ্জ বালুরঘাটের মানুষ কলকাতায় যাবে? কেন তারা মন্ত্রীর সঙ্গে দেখা করতে রাইটার্সে আসবে? কেন মানুষের এত কষ্ট উত্তরবঙ্গের? ওদের এখানে আসতে হবে না, মন্ত্রীরাই তোমার দরজায় পৌঁছে যাবে। অর্থাৎ একদম মোহাম্মদ পর্বতের কাছে পৌঁছে যাবে। ভেবে দেখুন, তৈরি করলে নামগুলো খুব সুন্দর, উত্তর কন্যা। একদম নিয়ম করে সেখানে নাকি মন্ত্রী বসবে। ওখানে মন্ত্রী বসার সঙ্গে সঙ্গে কে বসবে? তার সঙ্গে আমলারাও বসবে। উত্তরবঙ্গের বাজেটে কত টাকা ধার্য করেছেন? কেউ কোনোদিন আওয়াজ তুলেছেন, কেউ কোনোদিন বিদ্রোহ করেছেন?
আপনি একজন তৃণমূল কংগ্রেস বিধায়কের নাম বলুন, একজন উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদের নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম বলুন, কাউন্সিলরের নাম বলুন, যিনি কোনোদিন মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে উত্তরবঙ্গের জন্য যে টাকা তোমরা বরাদ্দ করছো এই টাকায় জল গরম পর্যন্ত সম্ভব নয়। আজ পর্যন্ত উত্তরবঙ্গে যত টাকা বরাদ্দ করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়নের নামে, সর্বাধিক খরচা হয়েছে একবারই 41% টাকা, তার বেশি খরচা করতে পারেনি। গড়ে খরচা হয় 21% থেকে 24% টাকা। অর্থাৎ উত্তরবঙ্গে আমি 100 টাকা পাঠাবো, উত্তরবঙ্গে খরচা হবে 21 টাকা, 22 টাকা, 23 টাকা, বাদ বাকি টাকা আমি অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে যাব, অন্য ফান্ডে নিয়ে চলে যাব, আমার যেখানে খুশি আমি ব্রিজ বানিয়ে দেব। আর আমাদের মুখ্যমন্ত্রী তো কবি মন, তিনি তো রবীন্দ্রনাথের ওপরে, এখন রবীন্দ্রনাথ ওপর থেকে চ্যালেঞ্জ নিয়ে উনি ঘাবড়ে গেছেন যে ভাগি আমার একটু আগে আমি এখান থেকে চলে আসতে পেরেছি, আমি যদি এই যুগে জন্মাতাম কি হতো। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আমাদের মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি, রবীন্দ্রনাথের গীত বিতান মুখ্যমন্ত্রীর কবিতা বিতান। রবীন্দ্রনাথও ছবি আঁকতেন, আমাদের মুখ্যমন্ত্রীও ছবি আঁকেন। রবীন্দ্রনাথও সুরকার, মুখ্যমন্ত্রীও সুরকার। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বানিয়েছেন, বিশ্বভারতী বানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলা বানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো আবার মানে যে কোনো সময় খালি মেসির সঙ্গে নেমে পড়েনি সেদিন মাঠে, এটাই আমাদের ভাগ্য ভালো। কেন কষ্ট করে এরা মেসিকে নিয়ে এসেছে? আরে মেসির থেকে ভালো ড্রিবল করতে পারেন তো আমাদের মুখ্যমন্ত্রী। কখন কোন দিকে উনি ঢুকে যাবেন কেউ জানেন না। উনি একবার কংগ্রেসের হাত ধরলেন, একবার কংগ্রেসের হাত ছাড়লেন। আপনারা ভেবে দেখুন, যিনি রাহুল গান্ধীর দিকে তাকিয়ে বলেছিলেন এরা ভোটের কোকিল, হঠাৎ প্রণব মুখার্জি কলকাতায় এলেন, দরজা বন্ধ হয়ে গেল, দুজনে ভেতরে কি কথাবার্তা বললেন কিছু বোঝা গেল না, বেরিয়েছে উনি বললেন যে না এ তো কাকাতুয়া, বলে কোকিল কাকাতুয়া হয়ে গেল। কংগ্রেস আর তৃণমূলে জোট হয়ে গিয়ে দুজনে সিপিএম কে ছাড়িয়ে ক্ষমতায় চলে। আর অবস্থাটা দেখবেন এখানে আবার এখন বলছেন কি সিপিএম তো নেই, আবার কেন কি এখানে আবার আমাদের মঞ্চে একটু আগে আমাদের সভাপতি সিপিএম কে নিয়ে টানাটানি শুরু করে। সিপিএম নেই, সিপিএম এর কর্মীরা বুঝে গেছে সিপিএম নেই, কারণ সিপিএম এর সঙ্গে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। আবার একটা জোট করেছে, ইন্ডিয়া জোট, নাম দিয়েছে দেশের নামে, সেটাকে আবার লোকে বলে ইন্ডি বললে ওরা রেগে যায়। আবার এই জোটটা কখন আছে আর কখন নেই বুঝে থাকতে পারে না। দেখবেন মাঝখানে বসে থাকেন রাহুল গান্ধী, মাঝখানে বসে থাকেন খাড়গে, একদিকে সীতারাম ইয়েচুরি আগে যখন ছিলেন সিপিএম এর নেতা থাকেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখবেন দুজন দুজনের দিকে তাকাবে, কেউ নিজেদের সঙ্গে কথা বলবে না প্রকাশ্যে, মানে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আমরা তো বাংলার মানুষের কাছে দাঁড়িয়ে এটাই জানতে চাইছি, আরে বাবা তোমরা এখানে দাঁড়িয়ে নো ভোট টু বিজেপি করে পেছনের দরজা দিয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় ফিরিয়ে আনতে চাইছো? বলুন না সামনে দাঁড়িয়ে যে খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, ইস দুনিয়া সে নেহি ডরেঙ্গে হাম দোনো। আমরা তো চাই শিলিগুড়ির রাস্তায় মহাত্মা কি যেন নাম বললেন আমাদের সেলিম বাবু আর মমতা দেবী একসঙ্গে পদযাত্রায় নেমে পড়ুন দুজনে, বলবেন বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ইডি সিবিআই এর চক্রান্তের বিরুদ্ধে, এসআইআর এর মতো কাজের বিরুদ্ধে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই। তৃণমূল কংগ্রেসের নেতা, প্রবীণ সাংসদ এবং অত্যন্ত অভিজ্ঞ, সবার দলবদল করেছেন, অভিজ্ঞতা আমাদের থেকে বেশি। অধ্যাপক সৌগত রায় তিনি বলেছেন অন্তত একটা কথা ঠিক, এসআইআর নিয়ে চিৎকারের কি আছে? এসআইআর তো হয়, এসআইআর হয়ে থাকে, এর বিরোধিতা করার তো কোনো প্রয়োজন নেই, এটা বললেন সৌগত বাবু। ধমক খেয়েছেন কিনা আমার জানা নেই, তারপর থেকে উনি কিছু বলছেন না। আরে এসআইআর আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, আমরা কোনো লুকিয়ে মানুষের সামনে আসেনি। আমরা বলছি বাংলাদেশের জিহাদি মুক্ত
রোহিঙ্গা মুক্ত, মৃত ভোটার মুক্ত, ভুয়ো ভোটার মুক্ত। আমরা ভোটার লিস্ট চাই, ভোটার লিস্টের শুদ্ধিকরণ চাই। আর মমতা দেবী বলছেন যে মারা গেছে তো কি হয়েছে, যে মারা গেছে ও তো কারোর বাবা ছিল, কারোর দাদু ছিল, কারোর প্রেমিক ছিল। ওদের নামটা একটু ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না কষ্ট করে? ওনার মন বড়, উনি এটা বলছেন। উনি বলছেন মায়ানমার থেকে রোহিঙ্গাদের সরিয়ে দিয়ে যে রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজারে গিয়েছিল, হাসিনা বসিয়েছিলেন, এখন বাংলাদেশকে ছারখার করে দিয়েছে। ওরা কোথায় যাবে? ওরা তো ভারত, কারণ রবীন্দ্রনাথ আমাদের বলেছেন এই ভারতের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। কিন্তু আমরা ওপার বাংলার অত কিছু ছেড়ে আমরা এখানের পেট ফোলা, পচা, ছোট চুনো মাছের খোঁজে কেন চলে এলাম? এর পেছনে রহস্যটা কি? কারণ ওখানে আমাদের গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, রামনারায়ণ রাম চলেনি, অনুকূল ঠাকুর চলেনি, একই বৃত্তে দুটি কুসুম চলেনি, হিন্দু নওরা মুসলিম চলেনি। মিলনের পদযাত্রা করতে করতে হিন্দু আর মুসলমানের খোঁজ নিতে নিতে, কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে আমরা হেরে গিয়েছিলাম, পরাজিত হয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আর সেই অভিশাপের মূল মন্ত্র কি? যে তোরা এখানে থাকতে পারবি না, তুলসী তলায় বাতি দেওয়া চলবে না, মোড়া পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না, শাঁখ প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না। বাংলাদেশের পরিস্থিতি আজকে এখানে ফিরে এসেছে। বাংলাদেশের রবীন্দ্রনাথের মূর্তিতে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আর পশ্চিমবঙ্গের মালদায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিচ্ছে। মালদায় দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। দিনের পর দিন ওখানে খুন চলছে, এমনকি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের সম্পাদককে প্রথম গুলি করে খুন করা হয়েছে, কারণ তার পদবিটা একটু বিভ্রান্তিকর, মানে হিন্দুদের পদবি। আর পশ্চিমবঙ্গের মাটিতে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর চন্দন দাস, তাই বাবা এবং ছেলেকে খুন করা হয়েছে, কারণ তারা মাটির প্রতিমা তৈরি করে, মাটির প্রতিমা দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী। তাই পশ্চিমবঙ্গের মাটিতে পৌত্তলিকতাবাদ আগামী দিনে থাকবে না। আমরা ওপারের ঢাকেশ্বরী কালীবাড়ির মোহ ত্যাগ করে এখানে চলে এসে আবার এখানে ঢাকেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠা করেছি। যারা প্রবীণ মানুষজন আছেন তারা এই মন্দিরে মাথাটা একবার আগে চিন্তা করেন যে আমি এই মন্দিরের দরজায় মাথা ঠেকাচ্ছি না আমার জন্মভূমিতে, ওই যেটা আমরা চলে আসতে বাধ্য হয়েছি সেই ঢাকার মন্দিরে মাথা ঠেকাচ্ছি। তার জন্য নাম রেখেছেন ঢাকেশ্বরী মন্দির। আপনাদের বানিয়ে রেখেছিল উদ্বাস্তু, নাগরিকত্ব নেই। আপনাদের সামনে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন যারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে শুধুমাত্র রাজনৈতিক কারণে আজকে পূর্ব পাকিস্তানে কিংবা পূর্ব থেকে যেতে বাধ্য হলেন, পাঞ্জাবের দিকে থেকে যেতে বাধ্য হলেন, আজকে পাকিস্তানের অধিবাসী হয়ে গেলেন, তারা যদি কোনোদিন মনে করেন এই দেশে ফিরে আসবেন, তারা যদি ওখানে থাকতে না পারেন, তাহলে ভারত সরকার আপনাদের জীবন এবং জীবিকা সুনিশ্চিত করবে। এই দেশের মাটির ওপর আপনাদের যতটা অধিকার, এই দেশে যারা আছেন সে তাদের অধিকারের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। পাশে দাঁড়িয়েছিলেন জওহরলাল নেহরু, সমর্থন করেছিলেন, বক্তৃতা করেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিল। কংগ্রেস স্বপ্ন দেখিয়েছিল, বাস্তবায়িত করতে পারেনি। কিন্তু যিনি উদ্বাস্তুদের চোখের জলের হিসাব নিয়েছেন, যিনি ওই বড়মার কাছে গিয়ে ঠাকুর বাড়িতে মতুয়াদের সামনে কথা দিয়েছেন
যিনি এখানে রাজবংশীদের সামনে দাঁড়িয়ে, নমশূদ্রদের সামনে দাঁড়িয়ে, বর্ণ হিন্দুদের সামনে দাঁড়িয়ে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণ উত্তর 24 পরগনা পর্যন্ত মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন যে গান্ধীজির এই স্বপ্নকে, গান্ধীজির এই প্রস্তাবকে, কংগ্রেসের এই আশ্বাসকে যদি কেউ বাস্তবায়িত করতে পারে তিনি করবেন। তিনি করে দেখিয়ে দিয়েছেন সিএ আপনাদের নাগরিকত্বের অধিকার। আর কিছু মানুষ বোঝাচ্ছেন ঘুরে ঘুরে তৃণমূল কংগ্রেস যে সিএতে ফর্ম ফিল আপ করবেন না, সিএতে ফর্ম ফিল আপ করলে সর্বনাশ হবে। আজকে এই জায়গা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। যদি আপনাদের ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা দেখা যায় তার জন্য কিন্তু এরপরে কেন্দ্রীয় সরকার দায়ী থাকবে না। সিএ ফর্ম ফিল আপ করুন, এসআইআর এর সহযোগিতা করুন। কোন হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না। কোন জাতীয়তাবাদী মুসলমান যারা এই দেশটাকে মাদারে বতন মনে করে, যারা মনে করে ভারতবর্ষ দারুল হার্ব নয়, ভারতবর্ষ যুদ্ধভূমি নয়, ভারতবর্ষ নাপাক মানে অপবিত্র নয়, এই দেশের মাটি তার মাটি, তার বিরুদ্ধে কোনোদিন কোন সরকার যাবে না। তার পাশে নরেন্দ্র মোদী আছে, তার পাশে ভারতীয় জনতা পার্টি আছে। আজকে কোথায় পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গকে? আমাদের একটার পর একটা সীমান্তবর্তী জেলার জনসন্তুলন সম্পূর্ণ বদলে গিয়েছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর কারণে। আজকে ওপার থেকে মানুষ কেন এপার বাংলায় আসবে? জ্যোতি বসু বলতেন যে অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করা উচিত। দুর্বল অর্থনীতির থেকে শক্তিশালী অর্থনীতির দিকে মানুষের স্রোত যায়, ইটস এ ইন্টারন্যাশনাল ফেনোমেনন। জ্যোতি বসু বক্তব্য রেখেছিলেন। পার্লামেন্টে দাঁড়িয়ে ইন্দ্রজিৎ গুপ্ত সিপিআই এর নেতা ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বীকার করেছিলেন যে কত কোটি অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে। ওপার থেকে হিন্দু আসছে বোঝা যায়, তাদের তো সর্বস্ব কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু মুসলমান কেন আসবে? তারাই তো আওয়াজ তুলেছিলেন কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। তারাই তো বলতেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না, তাই পাকিস্তান চাই। পাকিস্তান আমরা দিয়েছি। আবার বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষ আমরা পালন করছি। এই কংগ্রেস পার্টি মানে এই তৃণমূল কংগ্রেসের যারা ঠাকুরদাদা ছিলেন, যারা মানে জ্যাঠামশাইরা ছিলেন, ওরা আবার বন্দে মাতরমটাকে অর্ধেক করে দিয়েছে। ওরা বলল কি মুসলমানরা গাইতে পারবে না। 1937 সালে কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম খণ্ডিত হলো। কাংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী গান গাওয়া চলবে না, তাই দেশভাগের পরে আপনাদের গান গাইতে দেয়নি, কালী পুজো করতে দেয়নি, দুর্গা পুজো করতে দেয়নি। ওপারে আপনারা এপারে চলে এসেছেন এই কংগ্রেসের, আর তাদের গর্ভ থেকে যে সন্তান জন্ম নিয়েছে সেই তৃণমূল কংগ্রেসের কারণে। আরে তৃণমূল দুর্নীতিগ্রস্ত। আজকে মানুষকে কথা বললে মানুষ বিরক্ত হয়, কারণ যদি দুর্নীতি বলে যায় তাহলেই মানুষ বুঝে নেবে এটা তৃণমূল। আর যদি কোনো চুরি জালিয়াতির কথা বোঝাতে হয়, ছোট্ট করে বলে দিতে হবে ওখানে তৃণমূল আছে, মানে মানুষ বুঝে যাবে ওখানে কি হয়েছে। কারণ তৃণমূল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষকে ছাড়বে না। আপনারা দেখেছেন একজন স্কুলের হেডমাস্টার মশাই টিসি চাইতে গেলে 300 টাকা করে নিচ্ছে। আপনি মিউনিসিপ্যালিটিতে বার্থ সার্টিফিকেটের জন্য যদি যান ওখানেও পয়সা দিতে হবে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন নিজের কর্মীদের উদ্দেশ্যে যে মানুষ মারা গেছে তাদের জন্য প্রকল্প সমব্যথী, ওখান থেকেও 200 টাকা নিতে হবে। এটা মুখ্যমন্ত্রীর কথা। অর্থাৎ যে মারা গেছে তার বালিশের নিচ থেকে 200 টাকা বার করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনাদের উত্তরবঙ্গ থেকে নদী থেকে বোল্ডার বার করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। নদী থেকে অবৈধ বালি খাদান তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের নদীর গতিমুখ বদলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ডুয়ার্সের জঙ্গলের কাঠ লুট করেছে তৃণমূল কংগ্রেস। ডুয়ার্সের জঙ্গলের দুষ্প্রাপ্য ক্যাকটাস অর্কিডকে লুট করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কারণে গোটা উত্তরবঙ্গে চরম বিপর্যয় নেমে এসেছে। এরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নদী তার গতিমুখ বদলে ফেলেছে। বিভিন্ন আরো কিছুদিনের মধ্যে আপনারা চরম প্রাকৃতিক বিপর্যয়ের জন্য অপেক্ষা করছেন, কারণ একটা সরকার শুধু মানুষের বিরুদ্ধে, দরিদ্র মানুষের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে, যারা শিক্ষা
শিক্ষকের পরীক্ষার্থী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, এরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই সরকারকে আর ক্ষমতায় রেখে দেওয়া যায় না। আর তৃণমূল কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবস্থান করে চলেছে। এখন আবার নতুন করে নেমেছে যে কোনো মূল্যে বিজেপিকে ঠেকাতে হবে, তাই দরজা খুলে দাও। আপনারা দেখেছেন দিল্লির নির্বাচন কোনো এসআইআর হয়নি। কেজরিওয়াল বলেছিলেন আমি জেল থেকে বেরিয়ে গেছি, মানুষ জবাব দেবে। মানুষ জবাব দিয়েছে শোচনীয় ভাবে। কেজরিওয়ালের দল নয়, কেজরিওয়ালও পরাজিত। হরিয়ানায় কোনো দল দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে না। নেমে পড়েছিলেন ঢোল করতাল নিয়ে, কোনো লাভ হয়নি। তৃতীয়বারের জন্য ফিরে এসেছে বিজেপির সরকার। উড়িষ্যা দেখলেন, উড়িষ্যায় কি হলো? ওখানেও জগন্নাথ দেব রুষ্ট, ওখানেও থাকতে পারেননি, ওখানেও কিন্তু ক্ষমতা থেকে সরে গিয়েছে। আজকে সেখানে শাসক দল ক্ষমতায় বিজেপি। বিহারের নির্বাচন দেখলেন, এদের নেতা মানে রাহুল গান্ধী উনি তো জলে ঝাঁপ দিলেন, গিয়ে হাফ প্যান্ট পরে জলে ঝাঁপ দিচ্ছেন, বলছেন আমি নাকি ওখানে মৎস্যজীবীদের সঙ্গে আছি। বিহারেও খেলা শেষ। এখানে আবার একজন নেতা র্যাম্পে হাঁটছেন, র্যাম্পে হাঁটছেন, পলিটিক্যাল পার্টির নেতা র্যাম্পে হাঁটছেন। কেন হাঁটছে? কারণ র্যাম্পে হাঁটতে হাঁটতেও বিদায় নেবে। ও বলছে বিজেপি বলেছে আমাকে বিসর্জন দেবে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরে। উনি বলছেন সাগরে নয়, আমি পাহাড়ে যাব। তাই র্যাম্পে হাঁটতে হাঁটতে হিমালয়ের পথে চলে যাচ্ছেন। এ কোন যাত্রা? অন্তর্জলী যাত্রা কিনা আমাদের জানা নেই, কিন্তু তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে। রাজ্যে কোথাও কোনো সরকার নেই। যে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি অফিসারের হাত থেকে ফাইল কেড়ে নেন এবং সেটা কেড়ে নিয়ে মানুষকে দেখিয়ে, লজ্জাও নেই, দেখিয়ে আবার সেটাকে ক্যামেরা ভালো করে দেখিয়ে সেটা নিয়ে আবার বাড়ি চলে যান, তো সে রাজ্যে কোনোদিন সরকার থাকতে পারে? সেই সরকারকে কি টিকিয়ে রাখা যায়? আপনারা বিচার করবেন। আবার এটা নিয়ে যখন কোর্টে গেছে, কোর্টের মধ্যেও ঝামেলা চলেছে। কোর্টে শুনানি বন্ধ করে দিয়েছে, মানে বিচার ব্যবস্থা আক্রান্ত। এই যে সাংবাদিকরা এখানে দাঁড়িয়ে আছেন, সাংবাদিকরা প্রশ্ন করবার জন্য বুম নিয়ে আছেন, এরাও আক্রান্ত। কতজন সাংবাদিকের হাত পা ভেঙেছে, কত সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাঙা গেছে, কত ক্যামেরা পার্সনের কাছ থেকে ক্যাসেট কেড়ে নেওয়া হয়েছে বিভিন্ন নির্বাচনে, তারও একটা শ্বেতপত্র সাংবাদিকদের প্রকাশ করে দেওয়া উচিত। বিধানসভার যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মানে এই যুগে ধৃতরাষ্ট্র, উনি চিনতেই পারেন না কে ভেতরে বিজেপি আর কে তৃণমূল, উনি নাকি চিনতে পারেন না। হাতে যদি কেউ ঝান্ডা নেয় তৃণমূল কংগ্রেসের, বিজেপির প্রতীকে জিতে, উনি নাকি টিভিও দেখেন না। উনি সন্ন্যাসী মানুষ। ও কোন সঞ্জয়কে খবর দেয় জানা নেই। ওই ধৃতরাষ্ট্র উনি বলে দিচ্ছেন কি রাজ্যপাল যদি বিধানসভায় আসে তাকে পারমিশন নিয়ে আসতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখার্জি, যিনি ব্রিটিশ ইন্ডিয়ায় দাঁড়িয়ে কনভোকেশন মিটিংয়ে বক্তৃতা করছেন বড়লাটের প্রেজেন্সে, যে মিনিস্টার্স মে কাম এন্ড গো, চ্যান্সেলর্স মে ব্লুজুম এন্ড পেরিশ, but my university fellow graduates, your university will go on forever. কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরাধীন ভারতে দাঁড়িয়ে যিনি আমার বিশ্ববিদ্যালয়ের স্নাতকেরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে বলবার সাহস থাকতেন, আজকে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন রাজ্যপালকে আপনি দয়া করে আসবেন না, কারণ আমরা চাই না আপনি থাকুন। যাই হোক, অনেক কথা হলো। সন্ধ্যাবেলায় সবাই বাড়ি ফেরারও তাড়া আছে, আস্তে আস্তে লোক চলে যাচ্ছেন। ঠান্ডা পড়ছে, আমিও যাব, দিলীপদাও যাবেন, আমাদেরও অনেক দূরে যেতে হবে। তাই শুধু একটা কথা বলছি, দেখুন আমরা যখন কোনো কিছু না পাই তখন ভগবানের আশ্রয় নিই যে মা আমায় রক্ষা করো। কেউ কালীকে ডাকেন, কেউ শিবকে ডাকেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সবাইকে ডাকছেন। আমাদের মুখ্যমন্ত্রী কাউকে বাদ দিচ্ছেন না। আমাদের মুখ্যমন্ত্রী কালীঘাটের মা কালী, ওখান থেকে জগন্নাথ দেব, জগন্নাথ দেবের পরে দেবী দুর্গা, দেবী দুর্গার পরে উত্তরবঙ্গে নিয়ে আসছেন মহাকাল। উনি ভাবছেন যে দেবতা বাঁচিয়ে দেবে, কিন্তু গণদেবতায় ওনার বিচার হয়ে গেছে যে তিনি চলে যাচ্ছেন। তৃণমূলের বিদায় আসন্ন,
উত্তরবঙ্গে বাঁচান, এই প্রজন্মকে বাঁচান, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবেন না। বাংলাদেশের প্রতিধ্বনি, বাংলাদেশের প্রতিফলন যেন পশ্চিমবঙ্গের মাটিতে না হয়, তার দায়িত্ব নিন। তার জন্য এই নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে বিদায় দিন। উত্তরবঙ্গের তৃণমূল এই নির্বাচনে খাতা খুলতে পারবে না। সূর্যাস্ত হয়ে গেছে, শুধু এখানেই সূর্যাস্ত হয়নি, সূর্যাস্ত আবার আজকে হয়ে গেছে কুচবিহারে। ওই রবিবাবু চেয়ারম্যানশিপ থেকে পদত্যাগ করে দিয়েছেন। অর্থাৎ তৃণমূলের সূর্যোদয় নয়, তৃণমূলের সর্বত্র সূর্যাস্ত চলেছে। এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আমাদের সংগঠিত হতে হবে। আপনাদের সবাইয়ের কাছে আহ্বান জানাচ্ছি, এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন। এই নির্বাচনে আপনারা এগিয়ে আসুন, তৃণমূলকে বিদায় দিন। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বাংলাদেশ হয়ে গেছে, আমাদের ছেলে আসছে রাস্তা দিয়ে হেঁটে, আপনারা অ্যারেস্ট করছেন, এটা কি সভ্যতা? বেতন কি আপনার মমতা দেয় নাকি আপনাকে? ডেপুটেশনটা জমা দিতে দিন। আমরা ডেপুটেশন দিতে এসেছি, আজকে আমাদের রাজ্য জুড়ে সমস্ত স্কুলে 240 টাকা ভর্তি ফি নেওয়ার কথা, লাগাম ছাড়া ভর্তি ফি নেওয়ার কথা 1000-1200। রাজ্য সরকার আর্থিক বরাদ্দ কোনো স্কুলে করতে পারছে না, সেই কারণে লাগাম ছাড়া ভর্তি ফি চলছে। লক্ষ লক্ষ মানুষ আজকে এর জন্য সাফারার, লক্ষ লক্ষ ছাত্র সাফারার। কম্পোজিট গ্র্যান্ড রাজ্য সরকার দিতে পারছে না। আমরা এই জন্য স্মারকলিপি দিয়ে শিক্ষামন্ত্রীকে জবাব দিতে দিচ্ছি। পুলিশ কি বলছে? পুলিশ বলবে কি? পুলিশ আমাদেরকে সমস্ত জায়গা থেকে গ্রেপ্তার করছে, আমাদের ছেলেদেরকে সমস্ত জায়গা থেকে পুলিশ আমাদের ছেলেদেরকে আজকে অ্যারেস্ট করছে। এটা আসছিল, দেখুন আমরা চোরের মতো পালিয়ে এসেছি, চোরের মতো পালিয়ে পালিয়ে একজন করে এখানে জড়ো হচ্ছে। চোর যেভাবে পালিয়ে পালিয়ে আসে, সেভাবে আমাদেরকে গেরিলা কাজে অভিযান করতে হচ্ছে। মনে হচ্ছে আমরা এখন লাদেনকে মারতে যাচ্ছি, এরকম অভিযান আমাদেরকে করতে হচ্ছে। আপনার লজ্জা লাগে না? লজ্জা ঘৃণা কিছু নেই? বাচ্চা বাচ্চা ছেলেগুলো রাস্তা দিয়ে আসছে, তুলে নিয়ে চলে যাচ্ছেন ভারতে। বাড়িতে তো এর চেয়ে বড় বড় ছেলে আপনাদের আছে, আপনারা যারা আছেন, আপনাদের মেয়ের বয়সে এসছে, এদেরকে অ্যারেস্ট করতে এসছে। হাত কাঁপছে না? পা কাঁপছে না? বেতন মমতা দেয় না, 4 মাস পর মমতা থাকবে না, 4 মাস পর আমরা থাকবো, 4-5 মাস মমতা থাকবে না। আমাদের কথা আপনারা শুনতে হবে, এটা মনে রাখবেন। আমরা ডেপুটেশন দিতে এসেছি, আমাদেরকে ডেপুটেশনটা দিতে দিন। শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দেখুন আমরা শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসেছি, আমরা ডেপুটেশন দিতে জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। আপনি মেল চেক করেছেন? মেল চেক করেছেন আপনি? শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। রাস্তা চুরি করতে এসেছে নাকি? ডেপুটেশন দিতে